শহরে একে একে ৩টি খুন হয়ে যায়, যার মধ্যে শহরের ২ জন স্বনামধন্য ডক্টর এবং আরও একজন লোক ছিল। কিন্তু এই ৩টি খুনের পেছনে রহস্য কি ছিল? পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে, আর সেই ইনভেস্টিগেশনে বের হয়ে আসে ভয়ঙ্কর অজানা কিছু রহস্য, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো এই ৩টি খুনের পেছনে রহস্য কি ছিল, আর এই ৩টি খুন কেই বা করছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৪ সালে কান্নাডা ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি ফরেনসিক্স, অন্যভাবে বলা যায় ফরেনসিক্স। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে বৃষ্টির দিনে রমার পরিবারকে দেখানো হয়। রমা তার ২ ছেলে মেয়েকে নিয়ে একাই থাকতো, তার হাজবেন্ড ছিল না। রমার মেয়ের নাম নাইশা আর ছোট ছেলের নাম বিনোদ, আর এই দুজনকে নিয়েই তার পরিবার। রমাকে দেখা যায় কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল, কোথাও খুঁজে পাচ্ছিল না। আসলে সে তার টাকার ব্যাগটা খুঁজে পাচ্ছিল না। এরপরেই রমা তার মেয়ে নাইশাকে ডাকে আর জিজ্ঞেস করে, তুমি কি আমার টাকার ব্যাগটা নিয়েছো বা দেখেছো? নাইশা বলে, মা, আমি তোমার টাকার ব্যাগ কেন নিতে যাব? রমা বলে, আমি আমার টাকার ব্যাগটা কোথাও খুঁজে পাচ্ছি না, এখানেই তো রেখেছিলাম মনে হয়। নাইশা বলে, তুমি হয়তো ভুলে গেছো কোথায় রেখেছো, আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি। রমা বলে, কি আইডিয়া? নাইশা বলে, তুমি চোখ বন্ধ করে ভাবো, সকাল থেকে তুমি কোথায় কোথায় গিয়েছিলে, কি কি করেছিলে টাকার ব্যাগ নিয়ে, তাহলেই তুমি খুঁজে পেয়ে যাবে। রমার এতে তেমন বিশ্বাস হয় না, কিন্তু নাইশা তাকে জোর করে, আর অবশেষে রমা শান্ত হয়ে চোখ বন্ধ করে ভাবে সকাল থেকে সে কি কি করেছিল। সকালবেলাতেই রমা থালা বাসন মাজছিল, ঠিক তখনই সেখানে সবজিওয়ালা চলে আসে। রমার টাকার ব্যাগটা নিয়ে সবজি কিনতে চলে যায়, আর সেই ভ্যানের উপরে টাকার ব্যাগটা রেখে রমার সবজি কিনে। এর কিছুক্ষণ পরেই সবজি এবং টাকার ব্যাগটা নিয়ে রমা উপরে চলে আসে, আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তাড়াতাড়ি রমা চলে যায় ছাদের উপরে, সেখানে সে কিছু কাপড় চোপড় এবং চাল শুকাতে দিয়েছিল। রমার মনে করতে থাকে সেই চাল নেওয়ার সময় টাকার ব্যাগটা সে ছাদের উপরেই রেখেছিল, আর চোখ খুলতেই সে তার মেয়ে নাইশাকে ধন্যবাদ দেয় এবং তাড়াতাড়ি চলে যায় ছাদের উপরে। সেই বৃষ্টির ভেতরে তখনও টাকার ব্যাগটা সেখানেই পড়েছিল। রমা তাড়াতাড়ি টাকার ব্যাগটা নিয়ে আসে, আর আসার পরেই সেই টাকার ব্যাগে ভিজে যাওয়া টাকাগুলো সে আয়রন দিয়ে শুকাতে থাকে। আসলে রমার হাজবেন্ড ছিল না, যার ফলে রমা তার ২ ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করে, আর এই জন্য ব্যাগে থাকা টাকাগুলো তার অনেক প্রয়োজন ছিল। সে সেখানে তার মেয়ের সাথে কথা বলতে থাকে আর টাকাগুলো আয়রন করতে থাকে। নিশার ছোটবেলা থেকেই স্বপ্ন সে বড় হয়ে একজন পুলিশ অফিসার হবে। তার মা রমাও তাকে বলে সে সর্বোচ্চ চেষ্টা করবে নিশাকে বড় হয়ে একজন পুলিশ অফিসার বানানোর। এদিকে পুলিশের কন্ট্রোল রুমে খবর আসে একটি বাড়িতে একজন ডক্টর খুন হয়েছে। এদিকে একজন কসাইকে দেখা যায় সে তার কাপড় চোপড় পাল্টে ফ্রেশ হয়ে দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে পুলিশ অফিসার মায়া এবং তার টিম সেখানে চলে আসে। অন্যদিকে দেখা যায় ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে নাইশা এবং তার টিমও চলে আসে। বড় হয়ে নাইশা পুলিশ অফিসার হতে পারেনি, কিন্তু ফরেনসিক ডিপার্টমেন্টে সে অবশ্যই জায়গা পেয়েছে। পুলিশ অফিসার মায়া সেখানে আসা পরে পুরো ক্রাইম সিনটা ভালো করে দেখে, আর সে দেখেই বলতে থাকে এটা একটা আত্মহত্যা, কারণ ক্রাইম সিনটা দেখে সেটাই বোঝা যাচ্ছিল ডক্টরের হাতে ছুরি ছিল এবং তার হাত কাটা ছিল, সেখান থেকে ব্লিডিং হওয়ার ফলে হয়তোবা সে মারা গেছে। যে মারা গেছে সে হচ্ছে ডক্টর সন্দীপ। সন্দীপের বাসা কাজের লোকই সন্দীপের লাশটা প্রথম দেখেছে। মায়া সেই কাজের লোককে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সেই কাজের লোক বলে, গতকাল আমি এই বাসায় ছিলাম না, আমার ফোন এসেছিল যে আমার মা অসুস্থ, এই জন্য আমি আমার মাকে দেখতে বাড়িতে চলে গিয়েছিলাম। সকালবেলাতে এসে দেখি স্যারের এই অবস্থা, আর সাথে সাথে আমি পুলিশকে কল করি। ফরেনসিক অফিসার নাইশের সাথে তার অ্যাসিস্ট্যান্ট এবং ভালো বন্ধু অরুণ এসেছিল। অরুণ সেখানে মজা করতে থাকে, আর সেই কাজের লোককে উদ্দেশ্য করে বলতে থাকে হয়তোবা সে যে ধরনের খাবার বানায় সেই খাবার খাওয়া থেকে মুক্তি পেতেই ডক্টর সন্দীপ আত্মহত্যা করেছে। পুলিশ অফিসার মায়া একটু রেগে যায় আর বলে, এটা ক্রাইম সিন, মজা করার জায়গা না। খুন নাকি আত্মহত্যা সেটা আগে আমাকে বুঝতে দাও, আগে আমি ভালো করে ইনভেস্টিগেশনটা করে নিই, তারপরে আমি দেখছি। ফরেনসিক ডিপার্টমেন্টের লোকেরা ক্রাইম সিন থেকে এভিডেন্স কালেক্ট করে নেয়, কিন্তু পুলিশ অফিসার মায়া এবং ফরেনসিক অফিসার অরুণের এই কেসের ব্যাপারে তেমন কোনো আগ্রহই ছিল না। তারা ক্রাইম সিন ইনভেস্টিগেশন করার পরিবর্তে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি নিচ্ছিল। শুধুমাত্র ফরেনসিক অফিসার নাইসাই কেসটাকে খুব ক্লোজলি ইনভেস্টিগেশন করছিল, আর পুরো ক্রাইম সিনের সব খুঁটিনাটি লক্ষ্য করে, এছাড়া এভিডেন্সও কালেক্ট করে। পুরো ক্রাইম সিনটা সে বোঝার চেষ্টা করে,
আর এরপরেই চোখ বন্ধ করে ইমাজিনেশন করার চেষ্টা করে যে এখানে আসলে কি হতে পারে। হয়তো ডক্টর সন্দীপ গতকাল রাতে একাই বাড়িতে ছিল এবং খাবার খাচ্ছিল, আর ঠিক তখনই বাইরে কোনো কিছুর একটা শব্দ শুনতে পায়। কৌতূহলবশত সে বাইরে চলে যায় দেখার জন্য। হয়তোবা সেটা গাড়ির অ্যালার্ম হতে পারে অথবা অন্য কিছু। তাই সে আশপাশটা খুব ভালো করে দেখে। আর এরপরে কোনো কিছু খুঁজে না পেয়ে সে বাসার ভেতরে চলে আসে। কিন্তু ততক্ষণে দরজা খোলা পেয়ে খুনি বাসার ভেতরে চলে গেছে আর লুকিয়েছিল। সন্দীপ বাসার ভেতরে ঢুকতেই খুনি তার গলায় এবং হাতে চাকু দিয়ে আঘাত করে, আর এতেই সন্দীপের মৃত্যু হয়। আর এরপরেই খুনি সন্দীপের হাতে সেই চাকুটা ধরিয়ে দিয়ে সেখান থেকে কেটে পড়ে, সব এভিডেন্স ক্লিন করে। ঠিক তখনই পুলিশ অফিসার মায়া সেখানে চলে আসে আর একজন কনস্টেবলকে বলে, এই কেসটা আত্মহত্যা, এই কেসটা আত্মহত্যা বলে ক্লোজ করে দাও আর লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। তখন নাইশা মায়াকে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি কি করে জানলেন যে এটা সুইসাইড? মায়া বলে, এই ধরনের কেস আমি অনেক আগেও দেখেছি, একই রকম হয়েছে। যদি এটা কোনো খুনি হতো তাহলে অবশ্যই খুনির সাথে ভিকটিমের হাতাহাতি হতো, ধস্তাধস্তি হতো, কিন্তু তার কোনো নিশানাই ভিকটিমের শরীরে নেই। পুরো বডিটাই ক্লিন দেখা যাচ্ছে। এছাড়া ঘরে কোনো জিনিসপত্র মিসিং নেই, অর্থাৎ চুরিও হয়নি। তাই এ থেকে বোঝা যাচ্ছে আত্মহত্যায়। এছাড়া সন্দীপের বাড়ির কাজের লোকও বলেছে সন্দীপ বাড়িতে একাই থাকতো আর বেশ কিছুদিন যাবৎ তার মনও খারাপ ছিল। হয়তোবা তার একাকিত্ব থেকে সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। হয়তো সেই একাকিত্ব সহ্য করতে না পেরে সে সুইসাইড করেছে। তখন নাইশা বলতে থাকে, না ম্যাডাম, এটা সুইসাইড নয়, এটা একটা প্রিপ্ল্যান মার্ডার। আপনি ভাবুন, একজন লোক খাবার খেতে বসে কিভাবে ছুরি দিয়ে আত্মহত্যা করবে? সে তো একজন ডক্টর, সে চাইলেই আত্মহত্যার জন্য অন্য যে কোনো পথ বেছে নিতে পারত। সে চাইলে ঘুমের ওষুধ খেয়েও আত্মহত্যা করতে পারত, ছুরি দিয়ে কেনই বা করবে? এরপরেই নাইশা তার কল্পনার কথা মায়াকে বলতে থাকে যে হয়তো বা ডক্টর সন্দীপ যখন খাবার খেতে বসেছিল সে বাইরে কোনো কিছুর একটা শব্দ শুনতে পেয়েছিল, আর সেটাই দেখার জন্য সে বাইরে গিয়েছিল। ঠিক সেই সুযোগে খুনি ঘরের ভেতরে ঢুকে যায় আর ডক্টর সন্দীপকে খুন করে ফেলে। এছাড়া ক্রাইম সিনে ডক্টর সন্দীপের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আমরা আর কারো ফিঙ্গারপ্রিন্ট পাইনি, আর এ থেকে এটাই বোঝা যায় যে এটা একটা প্রিপ্ল্যান মার্ডার। পুলিশ অফিসার মায়া নাইশাকে জিজ্ঞেস করে, তুমি এত সব কি করে জানলে? নাইশা বলে, ক্রাইম সিন দেখে অনুমান করেছি। মায়া বলে, সবসময় অনুমান করলে সবকিছু সত্যি হয় না। ঠিক আছে, তোমার কথা ধরেই নিলাম সত্যি। আগে পোস্টমর্টম রিপোর্ট আসতে দাও, তারপরেই দেখা যাবে এটা মার্ডার আর সুইসাইড। তখন নাইশা পুলিশ অফিসার মায়াকে একটা রিকোয়েস্ট করে। নাইশা বলে, ম্যাম, এই কেসটার ইনভেস্টিগেশন আমি পার্সোনালি করতে চাই। মায়া বলে, তোমার ইচ্ছে হলে করতে পারো, আমার এতে কোনো অসুবিধে নেই। বাইরে আসার পরে একজন কনস্টেবল পুলিশ অফিসার মায়াকে বলে, ম্যাডাম, আপনি এই কেসটা ওকে কেন দিলেন? আপনি সিনিয়র একজন পুলিশ অফিসার, এতদিনের এক্সপিরিয়েন্স, আপনি চাইলে তো সহজেই কেসটা সলভ করতে পারেন। পুলিশ অফিসার মায়া বলে, আরে নাইশা খুবই ইয়াং একজন অফিসার, নতুন চাকরিতে জয়েন হয়েছে, এখন চাকরির জোশ রয়েছে তার ভেতরে। ওকে ওর মতো ইনভেস্টিগেশন করতে দাও। কিছুদিন পরে যখন হাঁপিয়ে যাবে তখন দেখবে এমনিতেই এই সবকিছু থেকে দূরে সরে যাবে। আর এই কেস ইনভেস্টিগেশন করতে যেয়ে যদি কোনো লিড খুঁজে পায় তাহলে সেটা তো ও আমাকেই দেবে, আর এতে আমারই লাভ হবে। এদিকে মায়া বাইরে আসতেই মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে, বিভিন্ন প্রশ্ন করতে থাকে। কারণ ডক্টর সন্দীপ একজন গণ্যমান্য ডক্টর, আর তার হঠাৎ করে এমন মৃত্যু, চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সবাই তাকে প্রশ্ন করতে থাকে যে এটা খুন নাকি আত্মহত্যা। মায়া প্রথমে আত্মহত্যা বলতে চাইলেও নাইশার কথা মনে করে সে বলতে থাকে যে ইনভেস্টিগেশন এখনো চলছে, ইনভেস্টিগেশন করলেই বোঝা যাবে এটা খুন নাকি আত্মহত্যা। এরপরেই নাইশা এবং অরুণ চলে যায় ডক্টর সন্দীপের হসপিটালে। সেখানে যেয়ে সেই হসপিটালের সব ডক্টর এবং স্টাফদের সাথে সে কথা বলতে থাকে, আর অরুণ সেই সবকিছু রেকর্ড করতে শুরু করে। সবাই বলতে থাকে ডক্টর সন্দীপ খুবই ভালো একজন মানুষ, তার সাথে কারো কোনো শত্রুতা ছিল না, ডক্টর সন্দীপ সবার সাথে ভালো ব্যবহার করত। আর এভাবেই সেই হসপিটালের সব ডক্টর এবং স্টাফরাই ডক্টর সন্দীপের ব্যাপারে পজিটিভ ফিডব্যাক দিতে থাকে। নাইশা যখন সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছিল তখন সেই সিকিউরিটি গার্ড বলে, সন্দীপ স্যার মারা যাওয়ার 2 দিন আগে সন্দীপ স্যারকে ল্যাব টেকনিশিয়ান রবির সাথে আমি কথা বলতে দেখেছি, তাদের দুজনকে দেখে চিন্তিত মনে হচ্ছিল। এরপরেই নাইশা চলে যায় রবির সাথে কথা বলতে, তার কিছুটা সন্দেহজনক মনে হয়, আর এই জন্যই রবিকে নিয়ে সে থানায় চলে আসে যাতে করে পুলিশ অফিসার মায়া তাকে ইন্টারোগেশন করতে পারে। এদিকে ডক্টর সন্দীপের যখন পোস্টমর্টম করা হচ্ছিল তখনই সেখানে নাইশা চলে যায়। নাইশা আসলে সেখানে গিয়েছিল ফাইনাল রিপোর্ট আসার আগে প্রি রিপোর্টটা কি আসে সেটা নেয়ার জন্য। নাইশাকে তখন সেই ডক্টর জিজ্ঞেস করে মার্ডার ওয়েপন কি। নাইশা তখন চাকুর ছবিটা দেখায়। ডক্টর বলে, আমার মনে হয় না ডক্টর সন্দীপকে এই চাকু দিয়ে খুন করা হয়েছে, হয়তোবা ধারালো কোনো জিনিস, কিন্তু এই চাকু নয়,
অন্য কিছু। আর এটা শোনার পরেই নাইশা নিশ্চিত হয়ে যায় যে এটা সুইসাইড নয়, মার্ডার। বাইরে আসা পরে নাইশা অরুণকে সবকিছু বলে, এছাড়া কল করে মায়াকে এবং পুরো বিষয়টা খুলে বলে। মায়া তখন মদ খেয়ে মাতাল হয়েছিল। সবকিছু শুনে বলে, এটা আবার কোন মাথা ব্যথা? ঠিক আছে, আমি মার্ডার ওয়েপন খুঁজে বের করার চেষ্টা করছি, তুমি তোমার কাজ করো। বাসায় এসে নাইশা তার মা রমাকে সেই কেসটার ব্যাপারে বলে যে শহরের একজন গণ্যমান্য ডক্টরকে নৃশংসভাবে খুন করা হয়েছে। নাইশা বাসায় আসার পরেও সেই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। পরদিনই নাইশা আর অরুণ যেতে থাকে সেই ল্যাব টেকনিশিয়ান রবির বাসায়, যার সাথে মারা যাবার 2 দিন আগে ডক্টর সন্দীপের কথা হয়েছিল। নাইশা আসলে রবিকে আরও কিছু প্রশ্ন করতে চাইছিল, কিন্তু রবির বাড়িতে যাওয়ার পরে রবি দরজাই খুলছিল না। কয়েকবার কলিং বেল চাপার পরেও দরজা না খোলাতে নাইশা এবং অরুণ ভেতরে ঢুকে যায় জোর করে। আর তখনই তারা হতবাক হয়ে যায়, কারণ সেই ঘরের ভেতরে রবির ডেড বডি পড়েছিল। সাথে সাথে নাইশা পুলিশ অফিসার মায়া এবং তার টিমকে খবর দেয়। পুলিশ অফিসার মায়া এবং ফরেন্সিক টিম সেখানে চলে আসে। নাইশা ক্রাইম সিনে একটা ওষুধের বোতল এবং একটি পেপার পায়, যেখানে কিছু লেখা ছিল, হয়তোবা সুইসাইড নোট। নাইশা ক্রাইম সিনটা খুব ভালো করে দেখে এবং পুরোটা খেয়াল করার পরে আবার সে ইমাজিনেশন করার চেষ্টা করে। হয়তো এই ল্যাব টেকনিশিয়ান রবি ডক্টর সন্দীপের মার্ডার ব্যাপারে নিশ্চয়ই কিছু জানত, যেহেতু সে বুঝতে পেরেছিল যে পুলিশ তাকে জেরা করবে এবং সে ফেঁসে যেতে পারে। আর এই জন্যই হয়তোবা সে ভয়ে সুইসাইড করার প্রিপারেশন নেয়, সুইসাইড নোট লেখে। হয়তোবা সে ফাঁসিতে ঝুলে সুইসাইড করার চেষ্টা করছিল, কিন্তু সেটাতে কাজ হয়নি, ফ্যান বাঁকা হয়ে গিয়েছিল। আর এই জন্যই রবি অন্যভাবে সুইসাইড করার চেষ্টা করে। আর এরপরেই তার ঘরের ভেতরে ওষুধ খোঁজার পরে ওষুধ খেয়েই রবি সুইসাইড করে। নাইশার কাছে মনে হতে থাকে যে এটা একটা সুইসাইড, কিন্তু তখনই পুলিশ অফিসার মায়া বলে এটা একটা মার্ডার। তখনই নাইশা তাকে বলে, ম্যাডাম এটা মার্ডার নয়, সুইসাইড। তখন মায়া একটু রেগে যায় আর বলে, আমি যেটাই বলি তুমি সেটার উল্টোটা কেন বলো? ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্ট আসতে দাও, তারপরে দেখা যাবে। তখনই নাইশা মায়াকে রিকোয়েস্ট করে, ম্যাম আমরাও আপনার সাথে মর্চারিতে যেতে চাই প্রি রিপোর্ট নেয়ার জন্য। মায়া বলে ঠিক আছে। এরপরে মায়া, নাইশা এবং অরুণ মর্চারিতে যেতে শুরু করে। অরুণ এর আগে কখনো পোস্টমর্টম করা দেখেনি, যার ফলে প্রথমবার দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বাইরে এসে বমি করে দেয়। পোস্টমর্টম ডক্টর মায়া এবং নাইশাকে বলতে থাকে লাশের পেটে কিছু সন্দেহজনক ওষুধ পাওয়া গেছে, হয়তোবা এর কারণেই তার মৃত্যু হয়েছে। মায়া তখন পোস্টমর্টম ডক্টরকে বলে হয়তোবা এটা তার রোগের কোনো ওষুধ। তখন ডক্টর বলে না, এটা যে কোনো ওষুধ সেবনের অধিক মাত্রায় পাওয়া গেছে, যার ফলে বোঝাই যাচ্ছে হয়তোবা এই ওষুধ খেয়ে সে সুইসাইড করেছে, আর হয়তোবা এই জন্য সে মারা গেছে। অবশেষে মায়া তার ভুল স্বীকার করে নেয় আর নাইশাকে বলে তুমি খুবই ইন্টেলিজেন্ট একজন অফিসার। বাইরে আসার পরে মায়া নাইশার সাথে আবারও কথা বলতে থাকে আর বলে তোমার কাজ আমার খুব ভালো লেগেছে, আমার কাছে আরও একটা পেন্ডিং কেস রয়েছে, আর সেই কেসটাতেই আমি তোমার সাহায্য চাই। নাইশা খুশি হয়, কারণ এসব কেস সমাধান করতে তার খুবই ভালো লাগে। নাইশার সাথে সাথেই রাজি হয়ে যায় আর বলে হ্যাঁ, সে অবশ্যই সাহায্য করবে। মায়া সেখান থেকে থানায় চলে আসে। অন্যদিকে নাইশা অরুণকে নিয়ে তার বাসায় চলে আসে, কারণ অরুণ সেখানেই অসুস্থ হয়ে পড়েছিল। নাইশা অরুণকে বাসায় নিয়ে আসার পরে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তারা সেখানে গল্পগুজব করতে থাকে। এরপর দিনই দেখা যায় মায়া নাইশাকে কল করে তার বাসায় যাওয়ার জন্য। মায়া নাইশাকে বলতে থাকে তুমি এখনই আমার বাসায় চলে আসো, আমি তোমাকে বলেছিলাম একটা পেন্ডিং কেস নিয়ে তোমার সাথে কথা বলবো, সেটার ব্যাপারেই আমি আলোচনা করতে চাই। নাইশা বলে ঠিক আছে, আমি এখনই আসছি। নাইশা অরুণকে সাথে করে নিয়ে সেখানে চলে আসে। বাড়িতে আসার পরে মায়া নাইশার সাথে কথা বলতে থাকে আর বলে আমার এতদিনের ক্যারিয়ারে এরকম ভুল আমার কখনো হয়নি। আসলে কেস নাম্বার 112 রিলেটেড একটা হার্ড ডিস্ক আমার কাছ থেকে হারিয়ে যায়। নাইশা তখন বলে পুরো বিষয়টা আমাকে খুলে বলুন ম্যাডাম। মায়া তখন বলে গতকালকেই আমি এবং রবীন্দ্রন এই কেস নাম্বার 112 নিয়ে কথা বলছিলাম আমাদের বাসায়, সেখানেই সেই হার্ড ডিস্কটা ছিল। ঠিক তখনই হায়ার অফিসার আমাকে কল করে। হায়ার অফিসার আসলে আমাকে এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করার ব্যাপারে কথা বলছিল। আমিও তাকে সবকিছু খুলেই বলছিলাম যে কেস 112 সব প্রমাণ এবং সবকিছু একটা হার্ড ডিস্কের মধ্যেই রয়েছে। এরপরে তার সাথে আমার ডক্টর সন্দীপের মার্ডার কেসটা নিয়েও কথা হয়, আর এরপরেই কনস্টেবল রবীন্দ্রন এবং আমি কেসটা নিয়ে আরও কিছুক্ষণ কথা বলে সেই হার্ড ডিস্কটা রবীন্দ্রকে দিয়ে থানায় পাঠিয়ে দেই। আর এরপরে আমি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম। এর কিছুক্ষণ পরেই ডেলিভারি বয় যখন খাবার দিতে আসে, তখন আমার বাড়ির কাছের মেয়ে সেই খাবারটা রিসিভ করে, কিন্তু খাবার দিয়ে সরাসরি ডেলিভারি বয় চলে যায়নি, বরং পানি খেতে চেয়েছিল। আর এই জন্যই কাজের মেয়েটি দরজা খুলেই পানি আনতে গিয়েছিল। আর তখনই সেই কাজের মেয়েটি টেবিলের ওপরে সে হার্ড ডিস্কটি দেখতে পায়। আসলে রবীন্দ্র সেই হার্ড ডিস্কটি নিয়ে যেতে মনে নেই।
এরপরে সেই ডেলিভারি বয়কে পানি দেওয়ার পরে ডেলিভারি বয় সেখান থেকে চলে যায় আর কাজের মেয়ে সেই হার্ড ডিস্কটি টেবিলেরই এক পাশে রেখে দেয়। এরপরে নাইসা সেই কাজের মেয়ের সাথে কথা বলতে থাকে। কাজের মহিলাও যা যা হয়েছে সবকিছু খুলে বলে। সেই কাজের মহিলা বলে, পানি দেওয়ার সময় সেই হার্ড ডিস্কটা আমার চোখে পড়ে। আমি জরুরি কিছু ভেবে সাইডেই রেখে দেই, কারণ সেই হার্ড ডিস্ক কি হয় বা সেটা দিয়ে কি করে আমি জানতাম না। আর এর কিছুক্ষণ পরেই আমি বাড়ির সব কাজ শেষ করে আমি আমার বাসায় চলে যাই। আমার যদি সেটা চুরি করতে হতো তাহলে আমি হার্ড ডিস্ক কেন চুরি করব? বাড়িতে এত টাকা পয়সা সোনা গহনা রয়েছে, আমি চাইলে সেগুলো চুরি করতে পারতাম। মায়া তখন চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে হার্ড ডিস্কটা তাহলে কোথায় যাবে। সবকিছু শোনার পরে নাইসা মায়াকে বলে, ম্যাডাম আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে সব ইনফরমেশন বলেননি। যদি কোনো বিষয়ে আমাকে পুরোপুরি ইনফরমেশন নাই দিতে পারেন তাহলে সেই কেসে আমি কাজ করতে পারবো না। রাগ করে সে অরুণকে নিয়ে সেখান থেকে চলে আসে। বাইরে আসার পরে কনস্টেবল রবীন্দ্র তাকে অনুরোধ করে যে আপনি ম্যাডামকে ভুল বুঝবেন না, আপনি আসুন, আপনাকে সব ইনফরমেশন বলা হবে। কিন্তু নাইসা সেখান থেকে কোনো কথাই না শুনে নাইসা অরুণকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে আবারও সেই কসাইকে দেখা যায়, যার পুরো শরীরে রক্ত লেগেছিল। সে রক্তমাখা অবস্থায় বাড়িতে আসা পরে নিজেকে ফ্রেশ করে টিভির সামনে বসে। আর ঠিক তখনই টিভিতে ডক্টর সন্দীপের মার্ডার কেসটা নিয়ে বলা হচ্ছিল। নিউজে বলা হচ্ছিল শহরের ডক্টর সন্দীপের মার্ডারের পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সেই কেসটার তদন্ত করছিল, কিন্তু সেই কেসটার তদন্তের কোনো কুলকিনারা করার আগেই শহরে আরও একজন স্বনামধন্য ডক্টর অশোক মার্ডার হয়ে যায়। শহরে পরপর দুইজন ডক্টরের খুন। পুলিশ এই কেসগুলো নিয়ে কি করবে? শহরে কি তাহলে সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে যে শুধু ডক্টরদের খুন করছে? নিউজটা দেখার পরে সেই কষায়ের রিয়াকশনটা একটু অন্যরকম থাকে। এরপরেই দেখা যায় ডক্টর অশোক যেহেতু খুন হয়েছিল, তাই পুলিশ অফিসার মায়া এবং ফরেন্সিক অফিসার নাইসা চলে যায় সেখানে ইনভেস্টিগেশন করার জন্য। সেই বাড়িরই কাজের লোককে পুলিশ অফিসার মায়া নাইসার সামনেই জিজ্ঞাসাবাদ করে। তখন ডক্টর অশোকের ব্যাপারে তার বাড়ির কাজের লোক বলতে থাকে যে স্যার খুবই ভালো মানুষ, সে আমার সাথে সবসময় ভালো ব্যবহার করত। শুধু আমার সাথেই নয়, বাকি সবার সাথেও সে ভালো ব্যবহারই করত। কিন্তু এই বাড়িতে স্যার একাই থাকত। স্যারের পরিবার রয়েছে, তার স্ত্রী এবং ছেলে আমেরিকাতে থাকে। তারা বছরের মাঝে মধ্যে ২-১ বার এখানে আসে, এছাড়া সারা বছর সেখানেই থাকে। পুলিশ অফিসার মায়া বলে, আর এই সুযোগটাই তুমি নিয়েছ, তাই তো? ডক্টর অশোক বাড়িতে একাই থাকে, আর এই সুযোগটা নিয়ে সম্পত্তি লুট করার জন্য তুমি তাকে মেরে ফেলেছ। কাজের লোক বলে, না ম্যাডাম, আমি এটা কেন করব? আমি স্যারকে অনেক সম্মান করি, ভালোবাসি, আমি তাকে কেন খুন করব? স্যারের এই বাড়িতে আমি অনেক বছর ধরে কাজ করি। স্যারকে যদি কিছু করারই হতো বা তার সম্পত্তি লুট করার হতো, অনেক আগেই আমি এই ধরনের কিছু করতে পারতাম, এতদিন অপেক্ষা করতাম না। মায়া কাজের লোকের কথা তেমন বিশ্বাস করে না। সে বলে, পোস্টমর্টম রিপোর্ট আগে আসতে দাও, এরপরেই সবকিছু বোঝা যাবে। আর এই কেস চলাকালীন শহর ছেড়ে তুমি কোথাও যাবে না, পুলিশরা যে কোনো সময় তোমাকে থানায় ডাকতে পারে। এদিকে নাইসা তার কাজ করছিল, পুরো ক্রাইম সিনটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আর এরপরেই আবারও ইমাজিনেশন করার চেষ্টা করে যে কিভাবে আসলে ডক্টর অশোককে খুন করা হয়েছে। নাইসা ভাবতে থাকে, যখনই ডক্টর অশোক খাবার খাচ্ছিল হঠাৎ করেই তার কোনো সমস্যা হয়, আর এর জন্যই সে একটা সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় আর সেখানেই মারা যায়। এরপরেই কাজের লোক যখন সেখানে আসে, এটা দেখে সে ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি পুলিশকে কল করে। হয়তোবা সেই খাবারের সাথেই কোনো কিছু একটা মেশানো ছিল, যার ফলে সেই খাবার খেয়ে ডক্টর অশোকের মৃত্যু হয়। খুনি হয়তোবা সেই খাবারে বিষ জাতীয় কিছু মিশিয়েছিল। এদিকে মায়া এবং বাকি পুলিশরা ডক্টর অশোকের পুরো বাড়িটা সার্চ করে। তখনই ডয়ারের ভেতরে মায়া এবং রবীন্দ্র দেখতে পায় কিছু কন্ডম এবং ইরোটিক কিছু সিরিজ রয়েছে। মায়া রবীন্দ্রকে বলতে থাকে, ডক্টর অশোকের ওয়াইফ তো আমেরিকাতে থাকে, হয়তোবা ডক্টর অশোক কোনো মেয়ের সাথে অ্যাফেয়ারে ছিল, অথবা কলগাল তার কাছে নিয়মিত যাওয়া আসা করত। এরপরে নাইসা চলে আসে মায়ের সাথে কথা বলার জন্য। মায়া নাইসাকে ড্রয়ারে যেগুলো পাওয়া গেছে সেগুলোর ব্যাপারে বলে। এছাড়াও বলে পোস্টমর্টম রিপোর্ট আসলেই বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। অন্যদিকে নাইসাও মায়াকে বলতে থাকে যে ক্রাইম সিন দেখে সে কি অনুমান করেছে। সবকিছু শোনার পরে মায়া আবারও বলে, ঠিক আছে, তুমি তোমার মতো ইনভেস্টিগেশন চালিয়ে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। বাসায় আসার পরে নাইসা এবং তার মা একসাথে বসেই খাবার খাচ্ছিল এবং আজকের কেসের ব্যাপারেও সে তার মাকে সব বলছিল। আর এর কিছুক্ষণ পরেই নাইসা ঘুমিয়ে পড়ে। তখনই মাস্ক পরা একটি লোক হুইলচেয়ার নিয়ে ধীরে ধীরে নাইসার কাছে চলে আসে এবং এক দৃষ্টিতে নাইসার দিকে তাকিয়ে থাকে। আর এর মাঝে হঠাৎ করেই নাইসার ঘুম ভেঙে যায়, সে চমকে ওঠে। আসলে এগুলো সে স্বপ্ন দেখেছিল, আর মাঝে মধ্যেই সে এই ধরনের অদ্ভুত স্বপ্নে দেখে। পরদিন সকালবেলাতেই নাইসা আর অরুণ কোথাও যাচ্ছিল। ঠিক তখনই ফরেন্সিক ডক্টর তাকে কল করে এবং তার সাথে ইমিডিয়েটলি দেখা করতে বলে। নাইসা আর অরুণ চলে যায় ফরেন্সিক ডক্টরের সাথে কথা বলার জন্য।
পোস্টমর্টম ডক্টর নাইশা আর অরুণকে বলে, ডক্টর অশোকের বডিতে আমি অদ্ভুত একটা জিনিস খেয়াল করেছি। আসলে গতকাল রাতে যখন ডক্টর অশোকের ডেড বডিটা পাওয়া যায় এবং এখানে নিয়ে আসা হয়, আমার একটু সন্দেহ হয়েছিল, যার কারণে আমি খুব তাড়াতাড়ি পোস্টমর্টমটা করে ফেলি। আর এ থেকে এই বিষয়টা আমি জানতে পারি, পোস্টমর্টমটা যদি কাল রাতে না করে আমি আজকে করতাম, হয়তোবা এই বিষয়টা আমি কোনোভাবেই জানতে পারতাম না। ডক্টর অশোকের বডিতে এক ধরনের ঔষধ পাওয়া গেছে, আর হিউম্যান বডিতে প্রবেশ করার পরে এই মেডিসিনটা ৫ থেকে ৬ ঘন্টার মধ্যে বডিতে মিশে যায়, যার ফলে কোনোভাবে এই ওষুধটাকে ট্রেস করা যায় না। আর এই ওষুধটা মানুষের জন্য খুবই ডেঞ্জারাস। হয়তোবা ডক্টর অশোক নিজে এই মেডিসিনটা খেয়েছে, নয়তোবা কেউ তাকে খাইয়ে খুন করেছে। তখন নাইশার সন্দেহ হতে থাকে এবং ডক্টর সন্দীপের বাসা থেকেও ঠিক একই ধরনের মেডিসিন সে পায়। সে ভাবতে থাকে হয়তোবা খুনি সেই মেডিসিনের মাধ্যমেই তাদের খুন করছে, হয়তোবা ল্যাব টেকনিশিয়ান রবিকেও সেই মেডিসিন জোর করে খাওয়ানো হয়েছিল এবং তাকে মার্ডার করা হয়েছে, আর সেগুলোকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করছে। এই পুরো বিষয়টা পুলিশ অফিসার মায়াকে কল করে নাইশা জানিয়ে দেয়। আমার মনে হয় আমরা এই সবগুলো কেসে কোনো কিছু একটা মিস করেছি। আমি চাইছিলাম আপনি এই ৩টা কেসের আবারও ইনভেস্টিগেশন করুন, কেস ফাইলগুলো ভালো করে দেখুন। পুলিশ অফিসার মায়াও থানায় চলে আসে আর নাইশার কথা মতোই সব কেস ফাইলগুলো আবারও ডিটেলসে ইনভেস্টিগেশন করে, পর্যবেক্ষণ করে, কিন্তু সে তেমন কোনো কিছুই সেখানে দেখতে পায় না। মায়া ভাবতে থাকে এগুলো সিম্পল কেস, নাইশাই হয়তোবা অতিরিক্ত চিন্তা করে কেসগুলোকে গুলিয়ে ফেলছে। এদিকে ফরেন্সিক অফিসার নাইশাও সেই কেসগুলো আবারও রিইনভেস্টিগেশন করতে থাকে। নাইশা আসলে সে ওষুধটা খুঁজে বের করার চেষ্টা করছিল, তখনই কেস ফাইল এবং ফটোগুলো দেখতে চেয়ে হঠাৎ করেই সে একটা ফটোতে আটকে যায়, যেটার ভেতরে অরুণ সেই ক্রাইম সিনে যে ডক্টর সন্দীপের বাসায় সেলফি নিয়েছিল, আর সেখানে তার হাতে একটা ওষুধের বোতল ছিল, যেটা নর্মাল কোনো ওষুধ নয়। আর সেই ওষুধটা কোথায় পাওয়া গেছে সেটার ব্যাপারে নাইশা খোঁজ খবর নিতে থাকে। আর এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করতে যেই নাইশা খোঁজ পায় প্রমোদ নামের একজন ফার্মার ডিস্ট্রিবিউটরের, যেই এই ওষুধগুলো সাপ্লাই করত। নাইশা পুলিশ অফিসার মায়াকে পুরো বিষয়টা জানায়। পুলিশ অফিসার মায়া নাইশাকে নিয়ে যায় প্রমোদের ঠিকানায়। ইতিমধ্যে তারা প্রমোদের ঠিকানা খুঁজে বের করে ফেলেছিল, কিন্তু প্রমোদের বাড়িতে যাওয়ার পরে দেখা যায় প্রমোদ ওই মুহূর্তে বাসায় ছিল না। প্রমোদের ব্যাপারে আশেপাশে খোঁজ খবর নেওয়া হয়, ঠিক তখনই প্রমোদ সেখানে আসছিল, কিন্তু প্রমোদ তার বাসার সামনে পুলিশ দেখে দৌড়ে পালাতে শুরু করে। পুলিশও প্রমোদের পিছু করতে শুরু করে, নাইশাও তাকে তাড়া করে। দীর্ঘ সময় চেস করার পরেও পুলিশ প্রমোদকে কোনোভাবেই ধরতে পারছিল না। একটা সময় ঘটনাক্রমে প্রমোদ পালাতে গিয়ে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা যায় সেখানেই। আর এরপরেই পুলিশ এবং নাইশা প্রমোদের বাসাটা খুব ভালোভাবে সার্চ করে। সেখান থেকে তারা কিছু গোপনীয় কাগজ এবং অবৈধ কিছু ওষুধ পায়। এছাড়া প্রমোদের মোবাইলটা ঘাটাঘাটি করার পরে তারা ভয়ঙ্কর কিছু তথ্য পায়। আসলে প্রমোদ, ডক্টর অশোক এবং ডক্টর সন্দীপের মধ্যে একটা বিজনেস চলত, যেখানে ইলিগেল ওষুধ মানুষকে দেয়ার বিজনেস। আর এর জন্য ডক্টর সন্দীপ এবং ডক্টর অশোক মোটা অঙ্কের টাকা পেত। কিন্তু তাদের মধ্যে এই বিজনেস ডিলটা নিয়ে একটা ঝামেলা হয়, তারা প্রমোদকে প্রচণ্ড অপমান করে। আর এই জন্যই প্রমোদ তাদের সেই ওষুধ দিয়ে গোপনে মেরে ফেলেছে, অর্থাৎ এই মার্ডারগুলো প্রমোদই করেছে। প্রমোদ এদের কিভাবে খুন করেছে, কেনই বা খুন করেছে, এর পেছনে আরও কোনো রহস্য আছে কিনা, সেই সবকিছু প্রশ্ন অজানাই থেকে যায় প্রমোদের মৃত্যুর কারণে। আর এতে নাইশা একটু আপসেট হয়ে যায়। পুলিশ অফিসার মায়া তাকে বোঝায় আপসেট হওয়ার কিছু নেই, এখানে প্রমোদ মারা যেয়ে তার শাস্তি পেয়েছে। এমনিতেও প্রমোদ জীবিত থাকলে কোর্টে বিচার হওয়ার পরে তার ফাঁসিই হতো। নাইশা বলে আইন অপরাধীদের ধরে তাদের শুধরানোর জন্য, আইন অপরাধীদের শাস্তি দেয়, আর সেই শাস্তি দেখে যাতে অন্যরা শুধরাতে পারে। কিন্তু এভাবে অপরাধীরা যদি নিজেদের নিজেই মেরে ফেলে, তাহলে অন্যদের উপরে এর প্রভাব পড়বে। নাইশা বাড়ি ফিরে আসে আর অবশেষে সে শান্তির নিঃশ্বাস নেয়, কারণ তার হাতে যে পেন্ডিং কেসগুলো ছিল সেগুলো শেষ। এরপরেই নাইশা বসে কিছু ভাবতে থাকে। ঘটনা তখনই ফ্ল্যাশব্যাকে চলে যায়। কোনো একটা কারণে নাইশা পুলিশ অফিসার হতে পারেনি, পুলিশের সিলেকশন তার হয়নি, কিন্তু সে আশাহত হয়নি। ফরেন্সিক ডিপার্টমেন্টের জন্য সে অ্যাপ্লাই করে। আর একদিন নাইশাকে অনেক বেশি খুশি দেখা যায়। সে তার মার কাছে আসে, কারণ নাইশার ফরেন্সিক ডিপার্টমেন্টে স্কলারশিপ পেয়েছিল। সেখানে যে সে পড়াশোনা করলে একটা সময় ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ পাবে সে। স্কলারশিপের মেয়াদ ৩ বছর। নাইশাকে এই ৩ বছর অন্য একটা স্টেটে যেয়ে পড়াশোনা করতে হবে। নাইশার মা রমা খুবই খুশি হয়। সে বলতে থাকে পুলিশে না হোক, অন্তত ফরেন্সিক ডিপার্টমেন্টে তো তুমি জায়গা পেয়েছো, এতেই আমি খুশি। সবকিছু কনফার্ম হওয়ার কিছুদিন পরেই নাইশা কাপড় চোপড় গুছিয়ে চলে যেতে শুরু করে তার পড়াশোনার উদ্দেশ্যে। কিন্তু যাবার আগে সে তার ভাই বিনোদের সাথে কথা বলে। বিনোদ শারীরিকভাবে অসুস্থ ছিল, সে হুইল চেয়ারেই বসেছিল।
নাইশা বিনোদকে বলে, এখন থেকে এই কয়েক বছর মাকে তোমাকেই দেখে রাখতে হবে। নাইশা এরপরেই অন্য স্টেটে চলে যায় পড়াশোনা করার জন্য। কিছুদিন এভাবেই কেটে যায়। নাইশা মাঝে মধ্যেই তার মার সাথে ফোনে কথা বলতো। এর কিছুদিন পরে হঠাৎ করেই নাইশার ভাই বিনোদের শরীরটা একেবারে অসুস্থ হয়ে পড়ে। এর মাঝে যখন নাইশা তার মাকে কল করে, রমা তাকে তার ভাই বিনোদের অবস্থার কথা বলে না। সে ভাবে হয়তো নাইশা দূরে পড়াশোনা করতে গেছে। বিনোদের কথা ভেবে হয়তোবা সে মন খারাপ করতে পারে, এই জন্য সে মুখ বুজে থাকে। বিনোদের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। অন্যদিকে রমার হাতেও তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু বিনোদের অবস্থা একেবারে খারাপ হওয়াতে রমা অবশেষে বিনোদকে নিয়ে অটোর সাহায্যে হসপিটালে চলে আসে। আর সেখানে একজন ডক্টরকে বিনোদকে দেখাতে শুরু করে। আর দেখা যায় সেই ডক্টর আর কেউ নয়, ডক্টর সন্দীপ। ডক্টর সন্দীপ বিনোদকে চেক আপ করে এবং চেক আপ করে কিছু টেস্ট করতে বলে। আর পরদিনই রমা সেই টেস্টগুলো করে আবারও ডক্টর সন্দীপের কাছে আসে। ডক্টর সন্দীপ সব রিপোর্ট দেখার পরে রমাকে বলতে থাকে, আপনার ছেলের রোগটা খুবই জটিল। আসলে এই রোগের কারণে শরীরের ইমিউনিটি সিস্টেম নষ্ট হয়ে যায়, যার ফলে ধীরে ধীরে শরীর দুর্বল এবং রোগে ভরে যায়, যার ফলে একটা সময় শরীরের অর্গানস ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ওর এখনই চিকিৎসা শুরু করতে হবে, নয়তোবা দেরি করলে ওর শরীরের সব অর্গানস ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, পরে ওকে আর বাঁচানো যাবে না। এখন থেকেই ওর থেরাপি শুরু করলে হয়তোবা খুব তাড়াতাড়ি ও সুস্থ হয়ে যাবে। প্রতি সপ্তাহে ওকে থেরাপি দিতে হবে। আর এই থেরাপিতে এখন পর্যন্ত অনেক মানুষ ভালো হয়ে গেছে, তাই আপনার টেনশন করার দরকার নেই। আপনার ছেলে বিনোদও ভালো হয়ে যাবে। রমা ডক্টর সন্দীপকে জিজ্ঞেস করে প্রতি সপ্তাহে কত টাকা খরচ হবে। ডক্টর সন্দীপ বলে, এই থেরাপিটা একটু ব্যয়বহুল, প্রতি সপ্তাহে আপনাকে 16,000 টাকা দিতে হবে। রমা হতাশ হয়ে পড়ে, এত টাকা সে কোথায় পাবে? কিন্তু তারপরও বিনোদের চিকিৎসা তো করাতে হবে, এই জন্য সে বাসে এসে নিজের ব্যাংকটা ভেঙে ফেলে। আর সেই টাকা দিয়ে প্রমোদের প্রথম 2 সেশনের টাকা জোগাড় করে ফেলে রমা। আর এই থেরাপি চলাকালীন ডক্টর সন্দীপ ডক্টর অশোকের কাছে পাঠায় রমা এবং বিনোদকে। ডক্টর অশোক সেখানে বিনোদের থেরাপি দিতে থাকে। আর বিনোদও ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এর কিছুদিনের মধ্যেই রমার কাছে থাকা সব টাকা শেষ হয়ে যায়। বিনোদের থেরাপি কন্টিনিউ করার জন্য রমা একে একে তার ঘরের জিনিসপত্র সব বিক্রি করে দেয়। আর এভাবেই বিনোদের আরও কয়েকটি থেরাপি করানো হয়। এরপরে রমা যখন একেবারেই সর্বশান্ত হয়ে পড়ে, তখন সে ডক্টর অশোকের কাছে আসে আর বলে, স্যার, আমরা খুবই গরিব, আমি আমার ছেলের ট্রিটমেন্ট এর আগে আর করাতে পারবো না, আর একটা টাকাও আমার কাছে নেই, দয়া করে আমার ছেলের চিকিৎসা বন্ধ করবেন না। সব কথা শোনার পরে ডক্টর অশোক বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এর কিছুক্ষণ পরেই সে প্রমোদের সাথে কথা বলে আর রমাকে প্রমোদের কাছে পাঠিয়ে দেয়, যাতে কোনোভাবে বিনোদের কিছু ওষুধের ব্যবস্থা সে করে দেয়। প্রমোদের কাছে যাওয়ার কিছুক্ষণ পরেই রমা অজ্ঞান হয়ে যায়। যখনই রমার জ্ঞান ফেরে সে হতবাক হয়ে যায়, কারণ তার পুরো শরীর ক্ষতবিক্ষত করে ফেলেছে। আসলে প্রমোদের কাছে যাওয়ার পরেই চায়ের সাথে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল প্রমোদ। আর এরপরেই তারা 3 জন মিলে তাকে রেপ করে। ডক্টর অশোক, সন্দীপ এবং প্রমোদ বলতে থাকে, কিছু পেতে গেলে অবশ্যই কিছু দিতে হয়। তোমার কাছে টাকা নেই, কিন্তু তোমার ছেলের চিকিৎসা তো করাতে হবে। তোমার কাছে টাকা না থাকলেও তোমার শরীরটা তো রয়েছে, আর সেটাই আমরা নিয়েছি, গিভ অ্যান্ড টেক পলিসি। এখন তোমার ছেলে বিনোদের চিকিৎসা হতে থাকবে, প্রত্যেক সপ্তাহে নিয়মিত বিনোদের থেরাপি হবে, চিন্তা করো না। কিন্তু এদিকে রমা একেবারে হতবাক হয়ে যায়, ভেঙে পড়ে। বাসায় আসার পরেও সে কাঁদতে থাকে অঝরে। এর কয়েকদিন পরে হঠাৎ করেই বিনোদ মারা যায়। বোঝাই যাচ্ছিল ডক্টর সন্দীপ এবং ডক্টর অশোক তাদের কথা রাখেনি, তারা ঠিকঠাকভাবে বিনোদের চিকিৎসা করেনি, যার ফলে বিনা চিকিৎসায় বিনোদ মারা যায়। অবশেষে রমা একেবারেই ভেঙে পড়ে তার ছেলেকে হারিয়ে। আর একটা সময় এই সবকিছু সহ্য করতে না পেরে সে নাইশাকে ফোনে সবকিছু খুলে বলে। নাইশার পৃথিবীটা যেন এক মুহূর্তেই ভেঙে পড়ে, তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তার মা আর ভাই ছিল তার পৃথিবীর একমাত্র সুখ, আর সেখানে তার ভাইটাকে এভাবে মেরে ফেলল। এরপরে নাইশা, অরুণ দুজনেই চলে আসে তাদের নিজেদের শহরে। আর এরই মধ্যে 3 বছর সময়ও পেরিয়ে গেছে, অর্থাৎ নাইশা আর অরুণের পড়ালেখাও শেষ হয়ে গেছে। আসার পরে যখন নাইশা বিনোদের লাশটা দেখে, সে একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। এর কয়েকদিন পরে বিনোদের কথা মনে করতে করতে বিনোদের একটা স্কেচবুক নাইশা দেখতে শুরু করে। সেখানে নাইশা বিনোদের কিছু স্কেচের মানে বুঝতে পারে না। আর এরপরে সে তার মাকে জিজ্ঞেস করে, কারণ এই স্কেচের ভেতরে অনেক কিছুই লেখা ছিল। অবশেষে রমা বাধ্য হয়ে পুরো ঘটনা খুলে বলে। আসলে রমা এতদিন নাইশাকে বলেনি যে সে 3 জন নরপিশাচ রমার সাথে কি করেছে, বিনোদের চিকিৎসার কথা বলে।
আসলে শুধুমাত্র সেদিনই নয়, এরপরে কয়েকবার যখন বিনোদকে থেরাপি দেওয়া হয়েছে, প্রত্যেকবারই রমাকে তারা ব্যবহার করেছে, অর্থাৎ রেপ করেছে। আর এই পুরো বিষয়টা বিনোদ জেনে ফেলেছিল, যার ফলে সেই স্কেচবুকে বিনোদ তার মনের কষ্টগুলো এঁকে রেখেছিল। একটা সময় নাইসার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। নাইসা তার বন্ধু অরুণকে সবকিছু খুলে বলে এবং প্রতিজ্ঞা নেয় যে সেই ৩জন নরপিশাচকে সে শাস্তি দেবে। আর এরপরেই অরুণও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এরপরেই সে মাস্টার প্ল্যান করে একে একে ডক্টর সন্দীপ, ডক্টর অশোককে মেরে ফেলে। এছাড়া ল্যাব টেকনিশিয়ান রবিকেও সে মারে। কারণটা হচ্ছে এই রবি একবার অশোক এবং সন্দীপকে রমাকে রেপ করতে দেখে ফেলে, আর সেও সুযোগ নেয়, সেও রমাকে রেপ করে, যার ফলে নাইসা রবিকেও মেরে ফেলে। নাইসা যেমনটা কল্পনা করেছিল, নাইসা ঠিক তাদেরকে ঠিক তেমনভাবেই মেরেছে। সবাইকে জোর করে ঘুমের ওষুধ খাইয়েছে, কিন্তু সন্দীপই একমাত্র ঘুমের ওষুধ খেতে রাজি হচ্ছিল না, যার ফলে তাকে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলতে হয়েছে। আর এরপরে নিজেই পুরো ক্রাইম সিনটাকে সেট আপ করে রেখে এসেছে, যাতে পুলিশের কাছে মনে হয় এই খুনগুলো কেউ একজনই করছে, আর সেটা হচ্ছে প্রমোদ। সেই ওষুধের বোতল, অরুণের ছবি তোলা, এই সবকিছু ছিল তাদের প্ল্যানেরই একটা অংশ। আর এই প্রমোদ আসলে নকল অবৈধ ওষুধের ব্যবসা করত, যার ফলে সেদিন পুলিশ দেখার পরে সে ভয়ে পালাতে শুরু করে। অন্যদিকে প্রমোদ সেদিন ছাদ থেকে পড়ে যায়নি, বরং নাইসাই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, যাতে করে প্রমোদের মুখ থেকে কোনো সত্যি বের না হয়ে যায়। আর পুলিশ এই কেসটাকে ক্লোজ করে দেয়, প্রমোদকে অপরাধী হিসেবে ধরে। আর এই জন্যই নাইসা মায়ের সাথে প্রত্যেকটা কেসে প্রত্যেকটা সময় ছিল, যাতে করে মাকে সে ডিস্ট্র্যাক্ট করতে পারে, আর মায়াও যাতে মনে করে যে এই সবগুলো খুন প্রমোদই করেছে। আর তার প্ল্যানে সে সফল হয়। অবশেষে নাইসা এভাবে মাস্টার প্ল্যান করে তার ভাইয়ের হত্যাকারী এবং মায়ের রেপিস্টকে শাস্তি দেয়, প্রতিশোধ নেয়, আর অবশেষে সে শান্ত হয়। নাইসা যে স্বপ্নগুলো দেখত, আসলে সে সেই ৩জন নরপশুকেই দেখত, যাদের সে মেরে ফেলেছে, কখনো গলাকাটা অবস্থায়, কখনো মাস্ক পরা অবস্থায়। আসলে যতদিন না পর্যন্ত নাইসা তাদের শাস্তি দিয়েছে, ততদিন পর্যন্ত সে শান্ত হয়নি। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।